ভূত বাগানের কথামালায় আজ নিয়ে এলাম লীলা মজুমদারের লেখা গল্প চেতলার কাছে। চেতলা, কালীঘাট, আদিগঙ্গা এ যতই পবিত্র স্থান হোক না কেন, ওসব জায়গা মোটেই ভালো না। আর লোকের মুখে মুখে এই কি সব অদ্ভুত গল্পই যে শোনা যায় তার লেখা জোখা নেই। তাছাড়া এই মশা মাছি এ তো আছেই। চিলতে চিলতে সব গলি, তাতে মান্ধাতা আমলের তৈরি ওই ঝুরঝুরে সব বাড়ি। তাই আবার ওই সব বাড়ি থেকে সব বাড়ির উঠোন দেখা যায়। এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ, তাল গাছ, আম গাছ, বট গাছ, তাদের ডালপালা বেয়ে এই ঝুড়ি ধরে ধুলে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায়। বিপদ বুঝলে একটা হাত দিলেই হলো। সবাই 7 পুরুষ ধরে সবাইকে চেনে। পুরনো সব ঝগড়াও আছে, তার কারণ ও নিজেরাও ভুলে গেছে। তবু এখনো কথাবার্তা বন্ধ। মুখ দেখা আর কি করে বন্ধ করে? নড়বড়ে বারান্দায় এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভিতর পর্যন্ত দেখা যায়। কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে চোর ছেচোর খুনে সবাই জানতে পারে। একটা টিকটিকি লুকোবরও জায়গা নেই। দুষ্কৃতকারীদের কথা তো ছেড়েই দিলাম। কার ঘরে চুরি করার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে। নেইও অবশ্যই কিছু। সেদিক থেকে জায়গাটাকে চোরদের গভীর মরুভূমি বলা যায়। আমার বন্ধু বটুর বড় কাকা ওখানকার মেজ দারোগা। তাছাড়া ওদের 7 পুরুষের বাড়ি ওখানে। নাকি বাড়ি হবার সময় ক্লাইভও জন্মায়নি। বটু জায়গাটার নাম দিয়েছে নিশার হতাশা। শুনে বড় কাকা খুবই মুষড়ে পড়েছেন। দুষ্কৃতকারীরাই যদি একটু সুযোগ না পেল, তাহলে ওর হেড অফিসে উন্নতি হয় কি করে? অবশ্যই ওসব সাধারণের জিনিসের চাইতেও অন্য এবং ভালো ভয়ের জিনিস আছে। এই 3টে পাড়া শুদ্ধ সবাই সন্ধে হতেই যার ভয়ে ঝুঁঝু। অধিকাংশই ওপর হাতে এক গোছা সংকট তারিণী মাদুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করে। কারণ পুলিশে আর কি বা করতে পারে? বটুদের উঠোনের আম পাকলে বটু আমাকে 3 দিনের জন্য ধরে নিয়ে গেছিল। ওই 3 দিনে আমি যতগুলো সত্যিকারে ভূতের গল্প শুনলাম, সারা জীবন ধরেও অত শুনিনি। সবাই সবার পাশের বাড়িতে অশরীরীদের দেখে। কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক বিক্রি করতে এলো।
চিলে কোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটুর ঠাকুমা চেঁচাতে লাগলো, না বাছা, এ মাছ কেউ খাবে না, তুমি অন্য জায়গায় দেখো। বটু তো চোটে কাই, কি ভালো ভালো চিংড়ি মাছ। ছোট ঠাকুমা নেমে এসে বললেন, ব্যাস, মাছ দেখেছিস তো অমনি হয়ে গেল, আর ওদিকে তাকাসনি। ওরে, ও কি সত্যিকারে মাছ? অত বড় চিংড়ি কখনো 4 টাকায় দেয়? আবার বলছে পরে নেবে। বটু বলল, আহা, বলল যে বিক্রি না হলে পচে যাবে। কাষ্ঠ হেসে ছোট ঠাকুমা বলল, ও তুই যেমন, তাছাড়া ওগুলো মাছ নয়, ওই যে জেলের পো, ও মানুষ নয়, সব ইয়ে। এই বলে বটুর ঠাকুমা জল খেতে বসলেন। বটু বলল, তা সত্যিও তো হতে পারে, মুখটা কেমন মিচকে মতো, দেখলি না? আমি বললাম, যা, ভূতের হাঁটু উল্টো দিকে থাকে, আর ওদের ছায়া পড়ে না। ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন, এদিকে এখনো রোদ আসেনি বাবা, ছায়া দেখবে কি করে? সে যাই হোক, ওই আদিগঙ্গার বট গাছের তলায় যেন কখনো যাসনি, জায়গাটা ভালো নয়। গিজগিজে সব বাড়ি, বট গাছের তলায় যেতে হলে সার্কাস করতে হবে, অথচ সেখানে নাকি কারা কাপড় কাচে, ঝগড়া করে, মাছ ধরে। ততক্ষণে সূর্য ডুবে গেছে। সামনের দোতলার লটঘটে বারান্দায় দুজনে গল্প করছে। ছপ করে কি একটা পায়ের কাছে এসে পড়ল। আহ, কি সুগন্ধ ভরপুর করতে লাগলো। তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা। নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে, মোটা মোটা কান, নাকে মস্ত আঁচিল। একতলার বৈঠকখানা থেকে বটুর পিসামশাই কে বললেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে কেউ কোথাও নেই। খেয়ে ফেললাম দুজনে মিলে সব কটা চিংড়ি মাছ। যদিও ওগুলো চিংড়ি মাছ নাও হয়, তবুও খেতে বেজায় ভালো। ভিতর থেকে উঠোনে আম গাছের গায়ে লাগা পুরো তাল গাছ। ছোট ঠাকুমা সাদা দেখে পাথরে রেকাবি করে খোয়া ক্ষীর, চিড়ের মোয়া আর বড় বড় মানাক্কা নিয়ে তাল গাছের কোটরে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন। ছোট ঠাকুমা চলে যেতেই বটু বলল, ব্রহ্মদত্তিকে তোয়াজ করছে, তাল গাছে সে বাস করে। আরো কিছু বলতে যাচ্ছিল বটু। ছোট ঠাকুমা পিছন থেকে বললেন, অমন অশ্রদ্ধা করিস নে, উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই, চটিয়ে দিলে সর্বনাশ করবে।
খুশি রাখলে আমাদের জন্য না করতে পারেন এমন জিনিস নেই। ওই বিদ্যে নিয়ে বছরে বছরে পাশ করে যাচ্ছিস, সে কি করে সম্ভব? সে কথা কখনো ভেবেছিস? এই বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন। যাবার সময় আরো বলে গেলেন, তোরা বিশ্বাস না করতে পারিস, কিন্তু রোজ উনি ওই জিনিস গ্রহণ করেন, আর তার বদলে একটি পয়সা আশীর্বাদ। আর বলা হলো না, কারণ সেই সময় বড় কাকা বাড়ি এলেন। বড় কাকা খুব চোটে ছিলেন। চার চিড়ের মোয়া খেতে খেতে বললেন, এক্ষুনি আবার বেরোতে হবে। বাজারে লোকেদের নালিশের জ্বালায় আর টেকা যাচ্ছে না। গোলাবাড়িতে রাতে তদন্তে যেতে হবে। তাই শুনে বড় কাকি এমনি চমকে গেলেন যে হাতে দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতে পড়ে গেল। চোখ গোল গোল করে ফ্যাকাশে মুখে বললেন, কিন্তু কিন্তু বড় কাকা কাষ্ঠ হাসলেন, কিন্তু কিন্তু নয়, এর উপরে আমার প্রমোশন নির্ভর করছে। কোনো ভয় নেই, 6টা সন্ডা লোক সঙ্গে থাকবে, হয়তো কিছু পাওয়া যেতেও পারে। বটুর কাছে শুনলাম সে বাড়িটা 100 বছর কেউ থাকে না, বড়ই দুর্নাম। ওটা নাকি চোরাচালানকারীদের উচ্চ আড়ত। মাটির তলায় সুড়ঙ্গ আছে, বুড়িগঙ্গায় তার মুখ। অনেকে দেখেছে সেই সুড়ঙ্গ দিয়ে সোনা দানা, বেআইনি জিনিস বস্তা বস্তা সব পাচার করে ওইখান দিয়ে বাজারে নাকি ওদের চর ঘুরে বেড়ায়। কখনো জেলে শেষে, কখনো পুরুত ঠাকুর সেজে, কখনো ওটা কিনতে চায়, চা খেতে চায়, অথচ অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায়। তা লোকে শুনবে কেন? দিয়েছে নালিশ ঠুকে। বড় কাকা বলছিল, লোকটাকে ধরা যায় না, ফুসফাস করে এখান দিয়ে ওখান দিয়ে পালিয়ে যায়। কোনো দোকানদারের সঙ্গে সরও থাকতে পারে। শুনেছি চেহারা দেখেই সন্দেহ হয়, কিরকম মিচকে মতো, মোটা মোটা কান, নাকের ডগায় আঁচিল। শুনে আতকে উঠেছিলাম। বটা অনুয়ের গুঁতো মেরে থামিয়ে দিয়েছিল। 8টা বাজতেই মহা ঘটা করে 8 জন সশস্ত্র লোকজন নিয়ে বড় কাকা তদন্তে চলে গেলেন। ছোট ঠাকুমা তার গলায় হলদে সুতো দিয়ে একটা বেলপাতা ঝুলিয়ে দিয়ে বললেন, ব্যাস, আর ভয় নেই। সেখানে গিয়ে কেউ কুচি দিলে খাস নেই, দুগা দুগা। বড় কাকা চলে গেলেন। আমরা ছাদে গিয়ে বুড়িগঙ্গার আশা দেখতে লাগলাম। বটু বলল, ওই গোলাবাড়িটা আমার ঠাকুরদার ছোট ভাই পেয়েছিলেন। বেটা মহা লক্ষ্মী ছাড়া ছিল, লেখাপড়া শেখেনি, কাজকর্ম করতো না, খালি মাছ ধরার বাই ছিল। আর চীনে ব্যবসাদের কাছ থেকে
চায়ের নেশা ধরেছিল। দুদিনে বাড়ির সব ঝাড়বাতি, আসবাবপত্র, রূপোর বাসন বেচে বুচে ছাপ করে দিল। ওর বুড়িমা নাকি খুচরো পয়সা করি এমনি লুকিয়ে রেখেছিল যে বেটা আর খুঁজেই পায়নি, এখনও নাকি খুঁজে বেড়ায়। তাই ও বাড়িতে কেউ রাত কাটায় না। সেইখানে গেছে বড় কাকা তদন্ত করতে। খুচরো টাকা কড়ি বাক্স পেলে মন্দ হয় না, আমরাই তো ওর ওয়ারিশ। সে বেটা তো বিয়েই করেনি, নাকি বিশ্রী দেখতে ছিল, শুটকো কালো, বড় বড় কান, চাকর চাকর চেহারা, গেঞ্জি গায়ে ঘাটে বসে অষ্টপ্রহর বুড়িগঙ্গায় মাছ ধরত। কে কে ওখানে? খচমচ খচমচ করে তাল গাছ থেকে আম গাছ, আম গাছ থেকে নড়বড়ে বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উঠে এসে আমাদের নাকের ফুটো ফুলিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, চা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সত্যি চা ছিল। দোকানের কেটলিতে একটু চা আর মাটির ভাঁড় বটু লুকিয়ে এনে দিল সামনের দোকান থেকে। নিচে নামতে হয়নি। ওদের ছোকরা তেঁতুল গাছে চড়ে হাত বাড়িয়ে দিয়েছিল রোজকার মতো। চা পেয়ে লোকটা আহ্লাদে আধখানা, মিচকে মুখ যেন স্বাদ ভাজ হয়ে গেল। বললাম, পেঁয়াজি খাবে নাকি? জিভ কেটে বলল, ছি ছি ছি, ও নাম করবেন না। আমার বরাদ্দ রোজকার মতো খেয়েই এসেছি। চিলের মোয়া, খোয়াকি, মেওয়া। বটা আর আমি ওর দিকে তাকালাম, কিছু বললাম না। খাক না বেচারি। মিচকে লোকটি বলল, বড় কর্তা আমাদের ওখানে এমন হাকডাক লাগিয়েছে যে টিকতে না পেরে ওখানে থেকে এখানে গা ঢাকা দিতে এসেছে। দেখো দাদা, তাল গাছের মুড়োয় তোমাদের জন্য একটা দ্রব্য রেখে গেলাম। আমি বাড়ি চলে যাচ্ছি, সেখানে মা অমৃতি বানায়। একটু ব্যস্ত হয়ে বলল, কেন চলে যাবে? এখানে বুঝি খেতে পাও না? ঠিক করে হেসে মিচকে লোকটা বলল, দুবেলা নৈবেদ্য পাই, আবার কষ্ট কিসের? এই এলো বলে আমি উঠি। বলেই হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলায় হাঁক শোনা গেল। নিশ্চয়ই কিছু দুষ্কৃতকারী ধরতে পারেনি। সঙ্গে সঙ্গে আদ্যিকালের তাল গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ল। পোকা ধরা পুরনো গুড়ি ভেঙে চুরে একাকার। তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাস্ক। পুরনো টাকা কড়িতে তার অর্ধেক ভর্তি, আর চাচা পোচা নৈবেদ্যের রেকাবিটা 3 টুকরো হয়ে পড়ে আছে। বড় কাকার রাগ ঠান্ডা। পরদিন বড় কাকা বললেন, আশ্চর্যের বিষয়, সুড়ঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স টাকার স্পষ্ট দাগ দেখলাম। ওই বুড়ি ঠাকুরুন তাহলে বাউন্ডি ছেলেদের হাত থেকে ওটাকে বাঁচাবার জন্যে এইখানে লুকিয়ে রেখে গেছিল। এটাও তো তাদেরই বাড়ি। ছোট ঠাকুমা শূন্যে নমস্কার করে বললেন, কত বাঁচিয়েছিলেন?
সে তো বোঝাই যাচ্ছে। ও বটা, নিজে পড়িস দাদু, সে তো গেল। ফোঁত করে একটু কেঁদেও নিলেন। বড় কাকা তো অবাক।